আজকে এই বিশেষ ব্যাখ্যায় সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল নিয়ে। তবে হ্যাঁ, একে স্কুলের বইয়ের একটা সাধারণ বোরিং ঝক ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। বরং ভেবে দেখুন, এটি হচ্ছে এই মহাবিশ্বের সমস্ত পরিচিত পদার্থের একদম নিখুঁত জীবন্ত একটা মানচিত্র। তো চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। একবার ভেবে দেখুন তো, এই যে এত বিশাল অসীম জটিল একটা মহাবিশ্ব, একে কিভাবে মাত্র ১০০টির মতো মূল উপাদানে নামিয়ে আনা সম্ভব? মানে প্রতিদিন আমরা যা কিছু ছুঁয়ে দেখছি, স্বাদ নিচ্ছি, হোক তা এক গ্লাস পানি বা খোদ আমাদের নিজেদের শরীর, সবকিছুই কিন্তু এই ছোট্ট তালিকার উপাদানগুলো দিয়েই তৈরি। অবিশ্বাস্য, তাই না? ১ নম্বর বিভাগ, শৃঙ্খলার সন্ধান, শতকব্যাপী এক রিলে রেস। রসায়নের ইতিহাসের দিকে যদি একটু চোখ বুলানো যায়, তাহলে স্পষ্ট বোঝা যায় যে রাসায়নিক বিশৃঙ্খলার মাঝে এই যে একটা শৃঙ্খলা খুঁজে বের করার চেষ্টা, এটা কিন্তু কোনো একজনের কাজ ছিল না, বরং এটা ছিল শত শত বছর ধরে চলা একটা রিলে রেসের মতো, যেখানে যুগের পর যুগ অসাধারণ মেধাবী সব বিজ্ঞানীরা ব্যাটন হাত বদল করেছেন। যেমন ধরুন, ১৭৮৯ সালে ল্যাভয়েসিয়ে প্রথম ৩৩টি উপাদানকে শ্রেণীবদ্ধ করেন। এরপর ১৮১১ সালে বার্জেলিয়াস হাইড্রোজেন এবং অক্সিজেনের জন্য এইচ এবং ও এর মতো অক্ষরের প্রতীকগুলো চালু করেন। ১৮৬৯ সালে মেন্ডেলিভ আর মেয়ার পারমাণবিক ভর অনুযায়ী উপাদানগুলো সাজান। মেন্ডেলিভ তো এতটাই জিনিয়াস ছিলেন যে গ্যালিয়ামের মতো যেসব উপাদান তখনও আবিষ্কারই হয়নি, সেগুলোর জন্য তিনি তার টেবিলে আগেভাগেই ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। এরপর বিংশ শতাব্দীতে এসে সিবর্গ ট্রান্সইউরেনিক উপাদানগুলো আবিষ্কার করে আলাদা সারি তৈরি করে ফেলেন। এর মাঝেই ১৮৬৪ সালে ইংরেজ রসায়নবিদ জন নিউল্যান্ডস একটা দারুণ ব্যাপার খেয়াল করেন, যা ল অফ অক্টেভস বা অষ্টক সূত্র নামে পরিচিত। তিনি দেখলেন, পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম উপাদানে বৈশিষ্ট্যগুলোর হুবহু পুনরাবৃত্তি ঘটছে, ঠিক যেন সঙ্গীতের স্বরলিপির মতো, সা রে গা মাপা ধানি আবার সা। এই সহজ অথচ গভীর পর্যবেক্ষণের মাধ্যমেই বিজ্ঞানীরা প্রথম বুঝতে পারেন মহাবিশ্বের ভেতরেও আসলে একটা লুকানো ছন্দ কাজ করছে। ২ নম্বর বিভাগ, সারণী লুকানো কাঠামো, মানচিত্রের অঞ্চলগুলো ডিকোড করা। ইতিহাস তো অনেক হলো, এবার সরাসরি সারণীর নিজস্ব কাঠামোটাতে একটু নজর দেয়া যাক। এই রাসায়নিক মানচিত্রটা কিভাবে বিভিন্ন অঞ্চলে ভাগ করা আছে সেটা বোঝা খুব জরুরি। বর্তমানে পর্যায় সারণীতে মোট ১১৮টি উপাদান আছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? এর মধ্যে পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় মাত্র ৯৪টি উপাদান। বাকি ২৪টি উপাদান কিন্তু পুরোপুরি কৃত্রিম, মানে ল্যাবরেটরিতে বিজ্ঞানীদের তৈরি। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। একটি উপাদানের রাসায়নিক পরিচয় কিন্তু একদম না পাল্টেও তার ওজনে ভিন্নতা থাকতে পারে, আর ঠিক এই ব্যাপারটিকেই বলা হয় আইসোটোপ। যদি আরও সহজ করে বলি, একই উপাদানের পরমাণু যাদের প্রোটন সংখ্যা একদম সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, সেগুলোই আইসোটোপ। নিউট্রন শুধু পরমাণুর ওজন বাড়ায় বা কমায়, কিন্তু উপাদানের মূল রাসায়নিক চরিত্রটা একদম একই রেখে দেয়। সারণীতে ওপর থেকে নিচে যে কলাম বা স্তম্ভগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রুপ। একই গ্রুপের উপাদানগুলো কিন্তু অনেকটা একই পরিবারের সদস্যের মতো আচরণ করে। যেমন একদম বাঁদিকের গ্রুপ 1-এর ক্ষারীয় ধাতুগুলো লিথিয়াম বা সোডিয়াম অত্যন্ত বেশি প্রতিক্রিয়াশীল, আবার ডানদিকের গ্রুপ 17-এর হ্যালোজেনগুলো বেশ প্রতিক্রিয়াশীল অধাতু। কিন্তু একদম শেষে ডানদিকে গ্রুপ 18-এর নিষ্ক্রিয় গ্যাসগুলো যেমন হিলিয়াম বা নিয়ন, এরা কিন্তু খুবই শান্ত স্বভাবের। সাধারণ অবস্থায় অন্য কোনো কিছুর সাথে এরা বিক্রিয়া করতে চায় না। মজার ব্যাপার হলো, এই টেবিল নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু এখনও বেশ কিছু বিতর্ক চলছে। যেমন হিলিয়ামের অবস্থান। হিলিয়ামকে প্রায় সবাই গ্রুপ 18তেই রাখেন, কারণ এটি নিষ্ক্রিয় এবং এর বাইরের দিকের ইলেকট্রন শেল একদম কানায় কানায় পূর্ণ। কিন্তু কিছু বিজ্ঞানী আবার যুক্তি দেন যে ইলেকট্রনিক কাঠামোর দিক থেকে বিচার করলে একে গ্রুপ 2-এ রাখা উচিত, কারণ হিলিয়ামের ঠিক দুটো বাইরের ইলেকট্রন রয়েছে, যা গঠনগত দিক দিয়ে গ্রুপ 2-এর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে একদম মিলে যায়। শুধু হিলিয়াম নয়, সারণীর কাঠামো নিয়ে গ্রুপ 3-এর উপাদানগুলো ঘিরেও আরেকটি দারুণ বিতর্ক রয়েছে। কোয়ান্টাম মেকানিক্স এবং আধুনিক পরিমাপ অনুযায়ী গ্রুপ 3-এ লুটেশিয়াম এবং লরেনশিয়াম থাকাটাই যৌক্তিক, কিন্তু অনেক পুরনো টেক্সট বই খুললে দেখবেন সেখানে এখনও ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়ামকে গ্রুপ 3-এ দেখানো হচ্ছে। এটা আসলে ইলেকট্রন কনফিগারেশন মাপার ক্ষেত্রে শুরুর দিকের একটা ভুলের কারণে হয়েছিল, যা আজও রয়ে গেছে। বিজ্ঞানীরা এখনও এই কাঠামোটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
3 নম্বর বিভাগ কোয়ান্টাম নিয়ম এবং শেল পদার্থের লুকানো মেকানিক্স। তো সারণীর ওপরের খোলস তো দেখা হলো, এবার চলুন একদম ভেতরের মাইক্রোস্তরে ঢুকে পড়া যাক। পর্যায় সারণীর আকারটা কেন ঠিক এরকম সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে কোয়ান্টাম মেকানিক্স। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। পরমাণুর একদম বাইরের স্তরে থাকা এই ইলেকট্রনগুলোই কিন্তু সমস্ত রাসায়নিক আচরণের আসল বস। এদের গায়ে পর্যাপ্ত শক্তি থাকে মূল কাঠামো থেকে বেরিয়ে এসে অন্য পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেওয়ার। এই ইলেকট্রনগুলো কিভাবে জায়গা দখল করে তা আউফবাউ নীতি দিয়ে দারুণভাবে বোঝা যায়। এটাকে অনেকটা একটা কনসার্টের সিট দখলের প্রতিযোগিতার সাথে তুলনা করতে পারেন। ইলেকট্রনগুলো সবসময় প্রথমে সবচেয়ে কম শক্তির আসন বা অরবাইটালগুলো দখল করতে চায়। এই অরবাইটালগুলোকে আবার এস, পি, ডি এবং এফ সাবশেলে ভাগ করা হয়। তবে মাঝে মাঝে যেটা হয়, এই সাবশেলগুলোর শক্তির স্তর একে অপরের ওপর ওভারল্যাপ করে যায়। আর ঠিক তখনই পরমাণুগুলো নিজেদের আসন পূরণের এই সাধারণ নিয়মগুলো খুব অদ্ভুতভাবে ভেঙে ফেলে। 4 নম্বর বিভাগ উপাদানগুলোর চমকপ্রদ তথ্য। উপাদানগুলোর একটি র্যাপিড ফায়ার ট্যুর। ভেতরের জটিল মেকানিক্স নিয়ে তো অনেক মাথা ঘামানো হলো, এবার চলুন একটু রিল্যাক্স করা যাক উপাদানগুলোর দারুণ সব মজার তথ্য দিয়ে। মানব ইতিহাস আর গুপ্তচর বৃত্তির সাথে রসায়নের কিন্তু একটা অদ্ভুত সংযোগ আছে, শুনলে হয়তো চমকে উঠবেন। ফসফরাস প্রথম আবিষ্কার হয়েছিল মানুষের প্রস্রাব থেকে। এক অ্যালকেমিস্ট পরশপাথর খুঁজতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছিলেন। আবার প্রাচীন মিশরীয়রা লোহাকে স্বর্গ থেকে আসা ধাতু বলত, কারণ তাদের ব্যবহৃত প্রথম লোহাগুলো এসেছিল সরাসরি মহাকাশের উল্কাপিণ্ড থেকে। আর টাইটেনিয়ামের গল্পটা তো রীতিমতো থ্রিলার মুভির মতো। বিখ্যাত SR-71 ব্ল্যাকবার্ড স্পাই প্লেন তৈরি করতে সিআইএ গোপনে খোদ সোভিয়েত ইউনিয়নের কাছ থেকেই এই ধাতু কিনেছিল। আর এই ব্যাপারগুলোই প্রমাণ করে যে আমাদের চারপাশের এই মৌলিক উপাদানগুলোর ভৌত বৈশিষ্ট্য কতটা অদ্ভুত হতে পারে। যেমন ধরুন 31 নম্বর উপাদান গ্যালিয়াম। এটি এমন একটা ধাতু যা হাতের তালুতে রাখলে গলে পানি হয়ে যাবে, কারণ মাত্র 85.6 ডিগ্রি ফারেনহাইটেই এটি গলতে শুরু করে। অবিশ্বাস্য, তাই না? তবে পর্যায় সারণীর কিন্তু একটা ডার্ক সাইড বা বিপজ্জনক দিকও আছে। ফ্লোরিন এত বেশি প্রতিক্রিয়াশীল যে একে রসায়নবিদরা রীতিমতো রসায়নের বাঘ বলে ডাকেন। আবার সোডিয়াম পানির সংস্পর্শে এলেই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়, কারণ এর একদম বাইরের ইলেকট্রনটা খুবই ঢিলেঢালাভাবে যুক্ত থাকে। আর পারদ বা মার্কারির কথা তো বলতেই হয়। অমরত্ব পাওয়ার লোভে প্রাচীন চীনা সম্রাটরা এই পারদ পান করতেন, অথচ এটি একটি মারাত্মক নিউরোটক্সিন, যার কারণে উল্টো তড়িঘড়ি করে তাদের প্রাণটাই চলে যেত। মানে এই প্রাকৃতিক উপাদানগুলো এক একটা বোমার চেয়েও মারাত্মক হতে পারে। সোনা বা গোল্ড আমাদের সবার কাছে খুব দামি, তাই না? কিন্তু এই মূল্যবান উপাদানগুলো আসলে পৃথিবীতে কতটা বিরল সেটা বুঝলে রীতিমতো অবাক হতে হয়। একটু কল্পনা করার চেষ্টা করুন, মানব ইতিহাসে আজ পর্যন্ত যত সোনা খনি থেকে তোলা হয়েছে তার সবটুকু যদি গলিয়ে এক জায়গায় করা হয়, তবে তা অনায়াসেই একটা মাত্র ঘনকের বা কিউবের ভেতর এঁটে যাবে। আর সেই কিউবটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে মাত্র 21 মিটার। মানে একটা সাধারণ টেনিস কোর্টের চেয়েও ছোট জায়গায় পৃথিবীর সমস্ত সোনা রাখা সম্ভব। আর সবচেয়ে ভারী ও অস্থিতিশীল উপাদানগুলোর বিরলতা তো একদম অন্য লেভেলের। পৃথিবীতে প্রাকৃতিকভাবে অ্যাস্টেটিন আছে মাত্র 1 চা চামচের মতো, ভাবা যায়? আবার যে কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবীতে প্রাকৃতিকভাবে ফ্রান্সিয়াম থাকে মাত্র 30 গ্রামেরও কম। আর ওগানেসন হচ্ছে এখন পর্যন্ত আমাদের জানা সবচেয়ে ভারী উপাদান। আজ পর্যন্ত এর মাত্র 5টি পরমাণু ল্যাবে তৈরি করা সম্ভব হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই উপাদানটির নাম রাখা হয়েছে বিজ্ঞানী ইউরি ওগানেসিয়ানের নামে, আর তিনি কিন্তু এখনও বেঁচে আছেন। 5 নম্বর বিভাগ পর্যায় সারণীর বিবর্তিত ভবিষ্যৎ 118তম উপাদানের বাইরে। এবার চলুন মানচিত্রের একেবারে সীমানার দিকে তাকাই, যে অঞ্চলগুলো আজও মানুষের কাছে পুরোপুরি অজানা। বিজ্ঞানীরা যখন প্রতিনিয়ত আরও ভারী এবং কৃত্রিম উপাদান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতার ওই চিরচেনা নিয়মগুলো সম্ভবত আর কাজ করবে না। তাত্ত্বিক গণনাগুলো কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সারণীর এই অজানা অঞ্চলটি আমাদের চেনা প্যাটার্ন বা নিয়মগুলো আর মেনে চলবে না। সবকিছুই যেন নতুন করে লিখতে হবে। তাহলে একবার ভাবুন তো,
118 নম্বর উপাদানের ওপারে লুকিয়ে থাকা এই সুপার হেভি বা অতি ভারী উপাদানগুলো পদার্থবিজ্ঞানের আর কি কি নতুন নিয়ম আমাদের সামনে তুলে ধরতে পারে? মহাবিশ্বের এই সুবিশাল মানচিত্রটি আঁকার কাজ কিন্তু এখনও শেষ হয়নি, বরং বলা যায় মাত্র তো শুরু। সামনে আরও কত কি বিস্ময়কর আবিষ্কার আমাদের জন্য অপেক্ষা করছে কে জানে। আজকের মতো এই ব্যাখ্যা এখানেই শেষ করছি। আশা করি নতুন কিছু জানার এই আনন্দটা সবসময় আপনাদের সাথেই থাকবে।